পাহাড়, এই ছবিটা চোখের সামনে ভেসে উঠলেই মনটা এমনিই ভালো হয়ে যায়। তাই তো একটু ছুটি পেলেই আমরা চলে যাই পাহাড়ে। আর 2-4 দিনের ছোট্ট ছুটির পাহাড় বলতে আমরা বুঝি নর্থ বেঙ্গল নইলে সিকিম। তবে এই সব জায়গাগুলোতেও এমন বেশ কিছু জায়গা আছে যেখানে পর্যটকদের ভিড় অনেকটাই কম। তবে চলুন এইবারের বেড়ানোতে আমরা সিকিমের চেনা ছকের বাইরে বেরিয়ে কিছু অপরিচিত পথের সাথে আলাপ করে আসি। যে পথ আজকে আমি আপনাদের দেখাবো তা যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর, আর তার সাথে রইল আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতারও গল্প। আমরা এই দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা আবার শেয়ার গাড়িতে উঠলাম। এবার আমরা যাব জোরথাং, সেইখান থেকে যাব আমরা বার্সেতে। তো এইখানেও ওই 10 সিটারের একটা গাড়ি, আর পার হেড পড়লো 200 টাকা করে। এখন বাজে 2:40 মতো, আর দেখি পৌঁছাতে কটা বাজে। এই হলো দার্জিলিং এর ট্যাক্সি এবং বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনারা দার্জিলিং এর এবং সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার শেয়ার এবং রিজার্ভ গাড়ি বুক করতে পারেন। আর এইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার বাস সার্ভিসও পাওয়া যায়। যেমন ধরুন, আপনি যদি দার্জিলিং থেকে এনজিপি আসতে চান বাসে করে, তাহলে কিন্তু এইখান থেকেই আপনাকে বাসে করে আসতে হবে। এছাড়াও এখান থেকে কিন্তু শেয়ারে ঘোরারও অপশন রয়েছে দার্জিলিং এ। যদি মনে করুন আপনারা টিমে 2 জন আছেন কিন্তু একটা গোটা গাড়ি রিজার্ভ করতে চাইছেন না, সেক্ষেত্রে আপনারা শেয়ারেও ঘুরতে পারবেন। তবে সেই ট্যাক্সি স্ট্যান্ডের পাশে বেশ কিছু বুথ রয়েছে, সেখানে কথা বলে আপনাদের ট্যুর প্ল্যানটা বুক করতে হবে। জুতে যাচ্ছি না, বলো আমরা দার্জিলিং থেকে জোরথাং যাচ্ছি। বলো অনেক রডোডেন্ড্রন দেখবো। এই হলো আজকের ভিডিওর রুট ম্যাপ। আর ম্যাপে দেখানোর কারণ হলো কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন রাস্তাটা কতটা সুন্দর। পাহাড়ের অপূর্ব সুন্দরকে সাথে নিয়ে চা বাগানের ভিতর দিয়ে চলে গেছে বেশ কিছুটা রাস্তা। তারপরে বিশেষ করে হাটাবান ভিলেজে পৌঁছানোর আগে যে অপূর্ব কার্ভ রাস্তার, সেটা গুগল ম্যাপে দেখলে কিছুটা হয়তো আন্দাজ করতে পারবেন। হিল এভার্সে ট্রেক করতে গেলে প্রথম নাইট স্টে করতে হয় ওখরেতে, কিন্তু আমরা ওখরেতে না থেকে ওখরে থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হাটাবান ভিলেজ নামে একটি অপূর্ব সুন্দর সিকিমের পাহাড়ি গ্রামে নাইট স্টেটা করেছিলাম। আপনি যদি ওখরেতে নাইট স্টে করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন। গুগল ম্যাপে রাস্তার কার্ভ, রাস্তার পাশে চা বাগান বা পাহাড়ের কিছুটা হলেও ধারণা দেওয়া সম্ভব, কিন্তু দার্জিলিং বেরোনোর পরে জোরথাং যাওয়ার পথে রাস্তা যে কতটা স্টিপ ছিল তা ভিডিওতেও দেখানো সম্ভব নয়। কিছু কিছু জায়গায় রাস্তা এতটা ঢালু ছিল যে দেখলে গা সত্যি শিউরে উঠছিল। বেশ ভালো রকম জ্যামে আটকে আছি আমরা, চারিদিকে পুরো ফগিয়ে ঠেসে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের ইচ্ছে ছিল দার্জিলিং থেকে হাটাবান ভিলেজ পর্যন্ত শেয়ারে যাওয়ার, কিন্তু আমরা দার্জিলিং থেকে জোরথাং পর্যন্ত শেয়ারে যেতে পেরেছিলাম। তারপরে ওইখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করতে হয়েছিল। আর কেন রিজার্ভ করতে হলো সেটা একটু পরে বলছি। আমরা প্রথমবার এই দার্জিলিং থেকে জোরথাং গেলাম, আর এই রাস্তাটা রীতিমতো আমাদের মুগ্ধ করে দিল। এরপরে তো আমরা প্ল্যানিং করেছি যদি কখনো দার্জিলিংয়ে যাই তাহলে একটা দিন সাইট সিইং এর জন্য না রেখে দার্জিলিং থেকে জোরথাং পর্যন্ত যাব শেয়ার গাড়িতে, এবং অবশ্যই ড্রাইভারের পাশে যে সিট আছে অর্থাৎ একদম ফ্রন্টের সিটে বসে আমরা জোরথাং অবধি যাব, আবার জোরথাং থেকে দার্জিলিংয়ে ফেরত আসবো শেয়ার গাড়িতে। মারাত্মক রাস্তা, মারাত্মক, দেখো বাইরের দিকটা, দেখো কি খাদ, দেখো মারাত্মক রাস্তা। ওই যে বাচ্চাদের পার্কে স্লাইডস থাকে না, মানে কিছু কিছু জায়গা মনে হয় তার থেকেও ঢালু, এতটা ঢালু রাস্তা। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা শেয়ার করি।
কথায় বলে না, জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা, অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে থাকে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো জোরথাঙে সেই ঘটনার কথা। প্রায় বছর 10 আগে দুর্গাপুজোর চতুর্থীর সকাল এনজিপিতে নেমে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলেছি পেলিংয়ের পথে। সেইবার ছিল আমাদের ট্রিপটা পুরো ফ্যামিলি ট্রিপ। বাবা মা, 5 বছরের 2 বাচ্চা, আর আমরা ভাই বোন স্বামী স্ত্রী সব একসাথে, মোট 9 জনের একটা গ্রুপ। তো মহা আনন্দে চলেছি, কিন্তু যেতে যেতে আমরা বারবারই দেখছিলাম আমাদের যে ড্রাইভার ভাই ছিল বারবার তার কাছে ফোন আসছে এবং সে রীতিমতো বিরক্তর সাথেই কথা বলছে। তো প্রথমটায় কিছু বুঝতে না পেরে আমরা তো চলছি আমাদের মতো। তারপরে এই জোরথাঙে আসার বেশ কিছুটা আগে, বেশ কিছুটা মানে 1 কিলোমিটারও হবে না, তার আগে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। সামনে লম্বা গাড়ির জ্যাম। কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে সামনে ল্যান্ডস্লাইডিং হয়েছে। আর সেই সময় ড্রাইভার ভাইও আমাদের সঙ্গে রুডলি বিহেভিয়ার শুরু করে দিয়েছিল। তার ওই বিহেভিয়ারের কারণ হলো, আমরা যে টাকা দিয়ে তাকে পেলিংয়ে বুক করেছিলাম তাকে সেই সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে, দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। যাই হোক, তাকে ছাড়া হলো, কিন্তু যে জায়গায় আমরা ফেসেছিলাম তার বাঁ দিকে ছিল গভীর খাদ আর ডান দিকে জঙ্গলে ঘেরা উঁচু পাহাড়, আর ওইখান থেকে কোনো গাড়ি পাওয়ারও কোনো চান্স নেই। অগত্যা আমাদের ওই ল্যান্ডস্লাইডিং এর ওই পাথরের উপর দিয়ে ডিঙিয়ে গিয়ে ওপারে যেতে হবে জোরথাঙে, আর সেই জোরথাঙে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে পেলিংয়ে যেতে হবে। সাথে 2 ছোট বাচ্চা, বাবা মা, লাগেজ, বুকের ভিতর ওই প্রবল ভয় আর মাথার উপর চড়া রোদ নিয়ে আমরা যখন ওই 1 কিলোমিটারের মতো গাড়ির জ্যামের ভিতর দিয়ে পৌঁছালাম, আর গিয়ে যখন সামনে সেই দৃশ্য দেখলাম, তা সত্যি সারা জীবন ভোলার নয়। সেটা মনে পড়লে যেন আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রায় 300 থেকে 400 মিটার পর্যন্ত রাস্তার কোনো চিহ্নই নেই, পুরোটাই পাহাড়ের মতো হয়ে গেছে, উপর থেকে বোল্ডার্স আর মাটি পড়ে। কিছু সিভিক ভলেন্টিয়ার ওই ল্যান্ডস্লাইডিং এর অপর প্রান্তে দূরে দাঁড়িয়ে তারা ওই ল্যান্ডস্লাইডিং এর মুভমেন্ট বুঝতে পারছে। মানে যখন তারা বুঝছে যে বড় পাথর আর পড়বে না, তখন তারা ইশারায় এপারের লোকদের ডাকছে ওপাশে যাওয়ার জন্য। রাস্তা ভেঙে গিয়ে ওই বোল্ডার্সে তৈরি হওয়া পাহাড় যারা নিজেরা পেরোতে সক্ষম নয়, তাদের রেস্কিউ করার জন্য কিছু পুলিশ ছিলেন। তো সেই দিন কিভাবে বাবা মা পেরিয়েছিল, কারা বাচ্চাদেরই বা নিয়ে গেল, আর কেই বা আমার হাত ধরে নিয়ে গেল, আমি কিচ্ছু জানি না। শুধু দেখেছিলাম পায়ের তলায় ছোট বড় বোল্ডার্স, আর ডান দিকে পাহাড় থেকে ঝরে পড়ছে ঝরঝর করে মাটি আর ছোট ছোট পাথরের টুকরো। আপনি যদি পেলিং যেতে চান তাহলে জোরথাঙে এসে এই রাস্তা ধরে আপনাকে পেলিংয়ে যেতে হবে, কিন্তু আমরা 2 দিন রেখেছি হিলেভার্সে ট্রেকের জন্য, তাই ব্রিজটা পার হয়ে আগে ওপাশে যাব ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে যাব ওকরেতে, তারপরে ওখান থেকে হিলেভার্সে ট্রেক করে এসে আমরা পেলিংয়ে যাব। আচ্ছা, এই হলো জোরথাঙের ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এখানে চলে এলাম। এবার এইখান থেকে একটা গাড়ি নিয়ে ওপরেতে যাব। এবার দেখি কোথায় গেলে ওপরের গাড়ি। এটা টপ ফ্লোরে রয়েছে, টপ ফ্লোরও ঠিক না, এর উপরেও ফ্লোর রয়েছে। তো বললো নিচের ফ্লোরে যেতে হবে এখানে ওপরের গাড়ি নেওয়ার জন্য। পাহাড়ে তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে, ঘড়ির কাঁটায় বাজে 5টা, আর আমরা জোরথাং থেকে একটা গাড়ি রিজার্ভ করে চললাম হাটাবান ভিলেজের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল এখান থেকেও একটা শেয়ার গাড়ি করব, কিন্তু সেটা আর হলো না, কারণ 1টার পরে আর শেয়ার গাড়ি পাওয়া যায় না। আপনারা যদি এই জোরথাং থেকে কোথাও শেয়ারে যেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন 1টার মধ্যে পৌঁছানোর, না হলে পরে 1টার পরে শেয়ার গাড়িগুলো সব বেরিয়ে যায়, তখন আপনাকে কিন্তু গাড়ি রিজার্ভ করেই আপনার গন্তব্যে পৌঁছাতে হবে। নিচে দিয়ে যে নদীটা চলে গেছে ওই নদীটার নাম নাকি রামবাং নদী। সিনিক বিউটি অসাধারণ অসাধারণ, মানে চোখ ফেরানো যায় না, এত সুন্দর। এনজিপি থেকে এই জোরথাঙে আসার কিন্তু প্রচুর শেয়ার গাড়ি রয়েছে, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এই সিকিমে ঢোকার রাস্তার একটা বড়সড় ল্যান্ডস্লাইডিং হয়ে বেশ কিছু দিনের জন্য রাস্তা বন্ধ ছিল, তাই সেই সময় আমাদের দার্জিলিং হয়ে জোরথাং যেতে হয়েছিল, তারপর ওইখান থেকে হাটাবান ভিলেজে। তবে এই জোরথাং থেকে হাটাবান ভিলেজে যাওয়ার রাস্তার দুপাশের সৌন্দর্যও কিন্তু ছিল অসাধারণ। দার্জিলিং থেকে হাটাবান ভিলেজের ডিস্টেন্স
মাত্র 60 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগার কথা ওই 2.5 ঘন্টার মতো। কিন্তু আমরা দার্জিলিং থেকে বেরিয়েছিলাম তখন বাজে 2:40, আর হাটাবান ভিলেজে গিয়ে যখন পৌঁছালাম তখন বাজে ঘড়িতে 7টা। সুতরাং পাহাড়ি রাস্তায় টাইমটা কিন্তু একেবারেই হিসাব করা যায় না। আপনারা যদি হিলে ভার্সে ট্রেকের প্ল্যানিং করে থাকেন তাহলে প্রথম নাইটটা ওকরেতে না থেকে হাটাবান ভিলেজে স্টে করতে পারেন। আমরা ছিলাম হাটাবান ভিলেজের ভার্সে রিট্রিটে। অপূর্ব সুন্দর এক পাহাড়ি গ্রাম সিকিমের, চারিটা দিক একেবারে ছবির মতো সুন্দর, আর নিস্তব্ধ প্রকৃতিতে শুধুমাত্র পাহাড়ি পাখির কলতান। ওখানে পৌঁছে আমাদের এত ভালো লেগে গিয়েছিল জায়গাটা যে আমরা চেয়েছিলাম আরও এক্সট্রা একটা দিন ওখানে স্টে করতে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পরের দিন থেকে অন্য ট্যুরিস্টদের বুকিং ছিল ওদের রুমগুলোতে, তাই এইবার আর থাকা হলো না। কিন্তু ইচ্ছা আছে ওখানে আরও একবার যাওয়ার। ওখানে দিনের বেলা যেমন সুন্দর লাগে, রাতের বেলাও কিন্তু তেমনই সুন্দর লাগে। নিচের গ্রামগুলোতে মিটমিট করে আলো জ্বলে, আর মনে হয় যেন রাতের আকাশটা মাটিতে নেমে এসেছে আর তারায় ঝলমল করছে। রাস্তা কিন্তু এখানকার মাঝে মাঝেই বেশ দুর্গম। ল্যান্ডস্লাইডিংটা বোধহয় এখানকার খুব স্বাভাবিক ব্যাপার। মাঝে মাঝেই যে ল্যান্ডস্লাইডিং এখানে হয় সেটা রাস্তা দেখলেই বোঝা যায়। ওই দিন আমরা সকালে এনজিপি স্টেশনে নেমে শেয়ার গাড়িতে গিয়েছিলাম দার্জিলিং। শেয়ার গাড়িতে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 250 টাকা, আর দার্জিলিং থেকে প্রথমে গেলাম জোরথাংয়ে শেয়ার গাড়িতে, সেখানে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 200 টাকা করে। আর তারপর যদি আমরা শেয়ারে এখান থেকে যেতে পারতাম তাহলে আমাদের আবারও ওই মাথা পিছু 200 কি 250 টাকা করে পড়তো। কিন্তু যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করেছি তাই এই জোরথাং থেকে হাটাবান ভিলেজ পর্যন্ত গাড়ির ভাড়া আমাদের পড়েছিল 3700 টাকা। এই সোমবারিয়ার বাজার হলো এই এলাকার মধ্যে সবথেকে বড়সড় বাজার। আমরা যখন ভার্সেতে গিয়েছিলাম, মানে হিলে থেকে ভার্সে যখন ট্রেক করে গিয়েছিলাম, সেই গুরাসকুঞ্জের বান্ধুজি আমাদের বলেছিল ওইখানকার সমস্ত খাবার জিনিসপত্র এইখান থেকেই যায়, অর্থাৎ এই সোমবারিয়া মার্কেট থেকেই যায়। ভার্সে রিট্রিটে আমরা যখন পৌঁছাই চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। আর এই ভার্সে রিট্রিট সম্বন্ধে জানতে হলে পরের ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ডিটেলে জানতে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ঘড়িতে এখন বাজে 7:05, আর আমরা এসে জাস্ট পৌঁছালাম। লাগছে, অসাধারণ লাগছে। কোথায় দার্জিলিং? সকালবেলা দেখাবো, ওইদিকে নাকি দার্জিলিং। আর কাঞ্চনজঙ্ঘা কোন দিকে? হ্যাঁ বাবা, সার্থক, সত্যি কথা। তার মধ্যে এই ফ্ল্যাগ গুলো দেখো, রাতের অন্ধকার, বাবা কাঁপছি ঠান্ডায় ঠক ঠক করে। ও সকালের অপেক্ষা এখন শুধু।